আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে, এবং এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। সো আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপর টোটাল 3টা ক্লাস নিব। কয়টা ক্লাস নিব? হচ্ছে 3টা। সো আজকে প্রথম ক্লাস, এরপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, এরকম করে 3টা ক্লাস নিব, এবং এই 3টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা রাইট ফর্ম অফ ভার্বের এ টু জেড শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং পূর্বে আমরা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ পড়িয়েছিলাম, সো ওইটার বোর্ড কোশ্চেন গুলো সলভ করা আমাদের বাকি আছে, সো এটা খুব শীঘ্রই আমরা সলভ করে ফেলবো। সো আমরা চাচ্ছি যাতে প্রত্যেকটা গ্রামার শেষ করি, এরপর শুধু বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে তোমাদের সুবিধা হচ্ছে কি, যেহেতু তোমাদের কলেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পরীক্ষা হয়, কারো রাইট ফর্ম অফ ভার্ব থাকে, এরকম করে বিভিন্ন আইটেম থাকে। সো আমরা যদি একটু আগে শেষ করে দেই তাহলে সুবিধা হচ্ছে যে তোমাদের জন্য প্রত্যেকটা কলেজেই সব পড়া আগে শেষ করতে পারবে, তাহলে সবগুলো আইটেম সম্পর্কে তোমাদের জানা থাকবে। ঠিক আছে? সো কারা কারা লাইভে আছো, যুক্ত আছো, আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও, এবং আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এই জিনিসটা আমাকে কাইন্ডলি জানিয়ে দাও। এরপরে আমরা আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কারা কারা লাইভে অ্যাটেন্ড করছো জানিয়ে দাও। সো কারা কারা অ্যাটেন্ড করছো একটু কাইন্ডলি কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে? কারা কারা আছো লাইভে জানিয়ে দাও, কথা শোনা যায় কিনা ক্লিয়ারলি জানিয়ে দাও, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রেহানা পারভিন যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি সালাম দিয়েছে হায়দার, ইব্রাহিম জয়েন করেছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বাবু সালাম দিয়েছে। এছাড়া তোমরা অনেকেই যুক্ত হচ্ছ এবং সালাম দিচ্ছ। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি। আচ্ছা, সবাই জয়েন করে ফেলছে। সবাই বলছে যে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলছে। ঠিক আছে? আচ্ছা, আরো যারা যারা এখনো জয়েন করনি একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, রেহানাও ক্লিয়ার আদাব বলেছে, আদিয়াদার জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে? সো বাকিরা যারা এখনো অ্যাটেন্ড করছো না তাড়াতাড়ি একটু অ্যাটেন্ড করলে ভালো হয়, কারণ আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ঠিক আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে লিংক আসে নাই কেন? হোয়াটসঅ্যাপে লিংক আসে নাই কেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হোয়াটসঅ্যাপে লিংক আসে নাই কেন? ঠিক আছে, আমরা ওয়েট করতেছি যাতে সবাই জয়েন করে ফেলে। ইতিমধ্যে অনেকে জয়েন করেছে। ঠিক আছে, মোটামুটি সবাই দেখতে পাচ্ছি যে জয়েনই আসো, আর অনেকে জয়েন করছো। ঠিক আছে, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করছি। ব্যাপক গরম আজকের, গরম মানে উড়াদুরা একটা গরম, কি যে বলবো, উড়াদুরা গরম। আচ্ছা, রাইট আবার শুরু করবো। হ্যাঁ, রেডি রেডি? যদি রেডি থাকো তাহলে কাজ একটাই, সেটা হচ্ছে খাতা ও কলম। ঠিক আছে? কলম এই দুইটা নিয়ে বসো, যারা যারা রেডি আছো সবাই খাতা কলম নিয়ে বসো। আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার শিখবো। আমরা কি শিখবো? অর্থাৎ একটা ভার্বকে কিভাবে সঠিক উপায়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে, তোমাকে বসাতে হবে, সেই জিনিসগুলো আমরা আজকে শিখবো। সো এই রাইট ফর্ম ভার্বের মধ্যে মেইনলি যে জিনিসগুলো আমাদের জানা উচিত সেই জিনিসটাই আমি প্রথমে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু
বেসিক জানাবো যাতে করে তোমাদের জন্য ইজি হয়, ঠিক আছে? তাহলে আমি প্রথমে একটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে বেসিক কিছু তথ্য। কি তথ্য? বেসিক। প্রথমটাই হচ্ছে ভার্ব। প্রথম বেসিকটা হচ্ছে ভার্ব। আচ্ছা, একটা কথা বলে নেই, আমি যেই জিনিসটা হাত দিয়ে লিখতেছি এই জিনিসটা তুমি পিডিএফ পাবা না, ঠিক আছে? কারণ এই জিনিসটা তো আমি লিখতেছি এটা পিডিএফ এর মধ্যে নাই, ঠিক আছে? সো এই জন্য যে জিনিসটা আমি হাত দিয়ে লিখতেছি এই জিনিসটা তুমি নোট করে ফেলবা, আমি সময় দিব এর মধ্যে তুমি নোট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বেসিক কি শিখবো? প্রথমেই আমাকে ভার্ব কি এই জিনিসটা জানতে হবে। সো ভার্বটা আসলে কি? ভার্ব আসলে কাকে বলে? আমরা লিখে ফেলি যে ওয়ার্ড দ্বারা হওয়া আছে এবং কাজ বোঝায় তাকে ভার্ব বলে। বুঝছো? তাহলে ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা হওয়া আছে এবং কাজ বোঝাবে তাকে কি বলবে? ভার্ব বলবে। অর্থাৎ যে ওয়ার্ডটা দ্বারা হওয়া আছে এবং কাজ বোঝাবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা ভার্ব বলবো। ক্লিয়ার? তাহলে ভার্ব হইতে গেলে কি হইতে হয়? এক নম্বর হচ্ছে হওয়া, এই জিনিসটা বোঝাতে হবে, ঠিক আছে? হওয়া, ঠিক আছে, এটা বোঝাতে হবে। দুই নাম্বার হচ্ছে আছে বোঝাতে হবে। আর তিন নাম্বার হচ্ছে কাজ বোঝাবে, ঠিক আছে? তাহলে ভার্বের মধ্যে কয়টা জিনিস থাকে? এক নাম্বার হওয়া, দুই নাম্বার আছে, তিন নাম্বার কাজ। হওয়া জিনিসটা কি? যেমন আমরা বলি না যে আই অ্যাম এ স্টুডেন্ট, এটা বলি না আমরা? আই অ্যাম এ স্টুডেন্ট, এটা বলি না আমরা? সো আই অ্যাম এ স্টুডেন্ট, তারপর আমরা কি বলি? যেমন আমরা বলি আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, ঠিক আছে? এবং আমরা বলতে পারি আই প্লে ক্রিকেট, ক্রিকেট, ঠিক আছে? আই প্লে ক্রিকেট। সো এখানে কি দেখো, এখানে এম দ্বারা হচ্ছে হওয়া বোঝায়। কি বোঝায়? হওয়া, হওয়া। বাট আমরা ছোটকাল থেকে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে আমাদের স্কুলে, আমাদের কলেজে বা আমরা যেখান থেকে পড়ালেখা করছি সব জায়গায় আমরা একটা জিনিস শিখছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা খুবই সহজভাবে বলে, সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ বুঝায় তাকে ভার্ব বলে। ঠিক কিনা? আমরা ছোট কাল থেকে যারাই পড়েছি সবাই এই ওয়ার্ডটাই শিখছি বা এই ইয়েটাই আমরা শিখছি। কি শিখছি? যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে। সো এই টাইপের যদি কোনো কিছু বোঝায় তখন সেটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি কাজ, বা সেটাকে আমরা বলি ভার্ব, তাই না? বাট আমরা যে জিনিসটা শিখছি এটা একটা ভুল। এটা কি ভাইয়া? এটা হলো ভুল। অর্থাৎ ভার্বের আমরা একটা ভুল সংখ্যা শিখেছি। তাহলে এটা হচ্ছে যেই সংজ্ঞাটা আমরা শিখেছি এই সংজ্ঞাটা হচ্ছে সম্পূর্ণটা ভুল। কেন ভুল? কারণ একটা ওয়ার্ড দ্বারা শুধু কাজ করা বোঝাইলেই সেটা ভার্ব হয় না। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আমি একজন ছাত্র। সো এখানে আমার কি বোঝাচ্ছে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে কি আমার কোনো কাজ বোঝাচ্ছে? কি কাজ বোঝাচ্ছে আমাকে বলো তো? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে কোনো কাজ তো বোঝাচ্ছে না। তুমি হয়তো বলতে পারো যে হওয়া একটা কাজ। নো, ওয়া কোনো কাজ না। আচ্ছা ধরো কাজ দিলাম, পরেরটা দেখো, আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, আমার একটা বই আছে। এইখানে কাজটা কি? এখানে কি কোনো কাজ আছে? আমার বই আছে, এখানে কাজ কই বলো? এখানে দেখো আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, ঠিক না? তো এখানে কাজ কি? কাজ আছে। তাহলে আমরা এখানে কোনো কাজ পেলাম না। কি পেলাম না? কাজ নাই। এইটার মধ্যেও কোনো কাজ নাই। তাহলে যদি এইটার মধ্যে কাজ না থাকে, এইটার মধ্যেও যদি কাজ না থাকে, বাট এইখানে তো ভার্ব আছে, এইখানেও ভার্ব আছে, কিভাবে? এইটাই হলো ভার্ব, এটাও হচ্ছে কি ভার্ব, ঠিক কিনা? এখন এই লাস্টেরটার মধ্যেই শুধু কাজ বোঝায়, ঠিক আছে? লাস্টেরটার মধ্যে কাজ আছে। তাইলে আমরা যে সংজ্ঞাটা শিখছি ছোটকাল থেকে সেটা ভুল। এই জন্য আমরা সঠিকটা কি শিখবো? যে ওয়ার্ড দ্বারা হওয়া আছে
এবং কাজ বোঝায় তাকে ভার্ব বলে। ক্লিয়ার? এভরিবডি ক্লিয়ার কিনা? এবং লেখা শেষ হলে বলবা। ঠিক আছে, তাহলে আমরা ছোটকালে যে জিনিসটা শিখছি সেটা আসলে ভুল। কেন ভুল? তুমি তোমার স্যার যদি বলে, ধরো তোমার টিচার তোমাকে বললো যে, কে বলছে তোমাকে যে কাজ করা হলে সেটা ভার্ব হয় না, এটা ভুল। আমি এটা বলতেছি যে কাজ করা হলেও সেটা ভার্ব, পাশাপাশি হওয়া আছে এই জিনিসটাকেও ভার্ব বলতে হবে, তাহলে এই সংজ্ঞাটা পরিপূর্ণ হবে। যেমন আমি যদি তোমার শিক্ষককে জিজ্ঞেস করো, বা তোমার শিক্ষককে যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এইখানে কাজটা কি? অথবা তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করলা, স্যার আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, এখানে কাজটা কি? সো তখন অ্যান্সারটা তুমি ধরতে পারবে। তখন আসলে এটা কি, এটা আসলে আমরা ছোটকাল থেকে শিখছি, তো স্যাররা বেশি শর্ট করতে গিয়ে এটা করে ফেলে। সেই জন্য আমরা প্রকৃত সংজ্ঞাটা কি শিখবো, যে ওয়ার্ড দ্বারা হওয়া আছে এবং কাজ বোঝায় তাকে ভার্ব বলে। হওয়ার একটা উদাহরণ বলে দিবা, কাজের একটা উদাহরণ বলে দিবা, এবং সবকিছু একটা উদাহরণ বলে দিবা। বুঝছো? ভাইয়া লেখা শেষ হইলে বলো, আমি এটা মুছে আবার লিখবো। ঠিক আছে, লেখা শেষ হলে বলো, আমি এটা মুছে লিখবো কমেন্টে। আশরাফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এতটুকু আমরা কি শিখতেছি? বেসিক ক্লিয়ার করছি। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, সবাই বলতেছে যে লেখা শেষ, যেহেতু লেখা শেষ, ঠিক আছে, যেহেতু লেখা শেষ, সেই জন্য আমরা একটু পরবর্তী অংশে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তোমার একটু লিখে ফেলো। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলছি সেটা একটু মাথায় রাখো, তাহলেই হবে। এরপরে প্রকারভেদ শিখবো। আমরা কি শিখবো? প্রকারভেদ। দেখো, প্রকারভেদ শিখবো। দেখো, একটা ভার্বের মধ্যে আমরা যে ভার্ব পড়তেছি, এই ভার্বটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। কি বলে? ফাইনাইট ভার্ব অথবা ফাইনাইট ভার্ব। দুই নাম্বার, এক নাম্বার ফাইনাইট ভার্ব, দুই নাম্বার কি বলো তো? জানো না? এক নাম্বার হলো ফাইনাইট, দুই নাম্বার হলো নন ফাইনাইট। এক নাম্বার হচ্ছে ফাইনাইট, দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভার্ব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সরি, ফাইনাইট ভার্ব না, ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো অ্যাকচুয়ালি আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি, আমাদেরকে এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে হয়। অর্থাৎ আমাদের পরীক্ষায় ধরো এটা দেওয়া থাকে, আমাদেরকে এটা করতে হয়, অথবা এটা দেওয়া থাকে, আমাদেরকে এটা করতে হয়। মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমরা আসলে বুঝবো কিভাবে যে আমাদের পরীক্ষায় কোনটা দেওয়া থাকে, কোনটা দেওয়া থাকে না, তাই না? সো এই জন্য আমি বেসিক ক্লিয়ার করে দিব, যাতে তোমার ক্লিয়ার হয়ে যায়, তুমিও নিজেও ধরতে পারো। ঠিক আছে, এই জন্য বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তুমি নিজেও ধরতে পারো। তাহলে ফাইনাইট ভার্বটা আমি প্রথমে শেখাচ্ছি, যে আসলে ফাইনাইট ভার্বটা আসলে কি। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে এক নাম্বার। তাহলে দেখো, ফাইনাইট ভার্বটা আসলে কি। যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে আমরা একটা ভার্ব পাবো, কি পাবো? একটা ভার্ব। মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক হলো, মনে রাখার টেকনিক, এক সেন্টেন্স এ এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। তাহলে মনে রাখার টেকনিক কি? আমার সাথে যদি বলো, এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। কি বলছি বলো তো? এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার ফাইনাইট ভার্ব। কোন সেন্টেন্সে একটি ভার্ব থাকলে তাকে ফাইনাইট ভার্ব বলে। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভার্ব বুঝতে পারছো? ফাইনাইট ভার্ব
তাহলে মনে রাখার টেকনিক, এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার, ফাইনিট ভার্ব। মনে রাখতে পারছো? এটা লিখো সবাই। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার, ফাইনিট ভার্ব। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার, ফাইনিট ভার্ব। এক সেন্টেন্সে এক ভার্ব, নাম তার, ফাইনিট ভার্ব। লিখে ফেলছো? লিখে ফেলো। তাহলে ক্লিয়ার? একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা ভার্ব থাকে তখন তাকে আমরা বলতে পারি ফাইনিট ভার্ব। ক্লিয়ার? এখন আমরা ফাইনিট ভার্বের তালিকাটা জানবো যে আসলে ফাইনিট ভার্ব গুলো কোনগুলো, ঠিক আছে? কোনগুলোকে ফাইনিট ভার্ব বলে, এই জিনিসটা লিখা শেষ হলে বলবা, ঠিক আছে? এখন ফাইনিট ভার্বের আমরা তালিকা জানবো। সো ফাইনিট ভার্ব আসলে কোনগুলো দেখো। এক নাম্বার ফাইনিট ভার্ব হচ্ছে টু বি ভার্ব। কি ভার্ব? এক নাম্বার হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে আছে এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে। তাহলে এক নাম্বার কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। আবার অনেকে এটাকে বলে কি? টু বি ভার্ব। এটাকে অনেকে সাহায্যকারী ভার্ব বলে, এটাকে বলে টু বি ভার্ব, এটাকে বলে অক্সিলারি ভার্ব। তিনটাই সেম, তুমি যেটা নাম সেটাই বলতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এক নম্বরে কি শিখলাম আমরা? টু বি ভার্ব। এখন খেয়াল করো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা কি? এটাকে বলা হয় সন্তান। কি বলা হয়? সন্তান। এটা কি? এটা হলো একটা সন্তান। এখন এই সন্তানের অবশ্যই একজন বাবা থাকবে। বাবা মানে অর্থ অবশ্যই একটা বাবা থাকবে। কে থাকবে? বাবা। মায়ের দরকার নেই, খালি বাবা থাকলেই হবে, ঠিক আছে? তো এই সন্তানের একজন বাবা থাকবে। এখন এই বাবাটা কি? এই বাবাটা কি? এই জিনিসটা আমাদের চিনতে হবে। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা কিন্তু কোনোভাবেই মেইন ভার্ব না। এটা কি মেইন ভার্ব? এটা মেইন ভার্ব না, ঠিক আছে? এটাকে মেইন ভার্ব বলা হয় না, এটাকে বলা হয় কি ভার্ব? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটাকে মেইন ভার্ব বলা হয় না। কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। এখন এইটার অবশ্যই মেইন ভার্ব লাগবে। এই মেইন ভার্বটাকে বলা হয় বাবা। এখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইটার বাবা কে? এই জিনিসটা আমাকে জানতে হবে। বা এটার মেইন ভার্বটা আসলে কি? এটার মেইন ভার্বটা হচ্ছে এই যে বি। মেইন ভার্বটা কি? বি। এই জন্যই আমরা অনেক সময় দেখি যে ধরো গ্যাপের মধ্যে লেখা আই হ্যাশ বি এ স্টুডেন্ট। ধরো এইভাবে একটা রাইট ফর্ম ভার্ব তোমার পরীক্ষা আসছে, এরকম গ্যাপের মধ্যে লেখা বি। তুমি কি কখনো চিন্তা করছো কেন গ্যাপের মধ্যে বি লেখা আছে? এবং এই বি লেখা থাকলে কি জন্য আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দেই? এটা কি কখনো চিন্তা করছো তুমি যে কেন একটা গ্যাপের মধ্যে বি লেখা, এইখানে আমরা বি না বসিয়ে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসাই? কেন বসাই? এটা কি জানো? এটা কি কখনো শুনছো তুমি বা কখনো ভাবছো যে কেন এখানে বি লেখা এবং এই বিটা থাকলে কেন আমরা এম, ইজ, আর দিই? কারণ কি জানো? কারণ হচ্ছে যে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কোনোটাই মেইন ভার্ব না বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না। এগুলো সবগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, অথবা এগুলোকে বলা হয় হচ্ছে সাহায্যকারী ভার্ব। এবং এগুলোর একজন বাবা আছে, মানে মেইন ভার্ব, মানে ভার্বের এক নাম্বার। সো কখনো যদি প্রশ্ন করা হয় যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটার বি ওয়ান বা বি ওয়ান ভার্বটা আসলে কি, তখন আমরা বলবো বি। তাহলে এইটার যতগুলো নাম আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইটার কারণেই এই বাবার নাম অনুসারে, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা পরিবারেই সে তার বাবার অনুসারী হয়ে থাকে বা তার পরিবারকে মানুষ চিনে তার বাবার নামে, তাই না? সো এই জন্যই ওদেরও কি, ওরা তো সন্তান, আর সন্তানের তো কোনো গুরুত্ব নাই, সন্তানের বাপের গুরুত্ব, তাই না? সো যখন আমরা সন্তানের বাপের কথা বলবো যে এই ক তোর সন্তানের বাপের নাম করবো, জিজ্ঞেস করবো যখন, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে বি। বি থাকলেই হলো সন্তানের বাপ। তাহলে বাপ যেখানে আছে, এখন এইখানে বলতেছে যে বাপ। এখন বাপের তো অনেকগুলো সন্তান হয়। কতগুলো সন্তান হয়? অনেকগুলো সন্তান। বাপ সব সন্তান কি এক? বাপের সব সন্তান কি ভালো? সব সন্তান কি কথা শোনে? সব সন্তান কি সবকিছু বোঝে? হ্যাঁ, আবার সব সন্তানকে কি বাবা সব জায়গায় পাঠায়? পাঠায় না।
এখন এই জন্যই আমাদেরকে বুঝতে হবে যে কোন সন্তানটাকে আমরা কোন জায়গায় বসাবো। শয়তান না, সন্তান। ঠিক আছে, তোরা অনেকে আসোস যারা কস যে এটা একটা শয়তান, শয়তান না বেটা, সন্তান। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোন পোলাটারে সে কোন জায়গায় ব্যবহার করবে এই জিনিসটাই জানতে হবে। তো তার কোন ছেলেটা কখন বসবে এই জিনিসটার জানার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। বুঝছস? বাবার অনেকগুলো সন্তান আছে, এখন সব সন্তান তো সব জায়গায় যাবে না। যাবে? যাবে না। এখন কোন সন্তান কোন জায়গায় যাবে এবং সেটা আমরা শিখবো, এই জিনিসটাকেই বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। বুঝছো? সবাই বুঝছো? কাজ বুঝতে পারতেছো? তো এই জিনিসটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেছি। যেমন আমরা যদি দেখি এখন এই সন্তানগুলা বহে কিভাবে, এটা পরে আমরা শিখবো, সমস্যা নেই। এখন যে জিনিসটা আমরা শেখানোর দায়িত্বে আছি সেটা আমরা শিখাচ্ছি। ঠিক আছে, এখন যেটা শেখানোর দায়িত্বে আছি আমরা, সেটা আমরা কি করছি, শেখাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এখন এরপরে কি, এখন হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি? টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে বলো তো এই তিনটার বাবাকে। এবার দেখি তোমাকে বুদ্ধি কত। একটু আগে কিন্তু ক্লুটা শিখাই দিছি। বাবার সন্তানের নামটা হয় বাবার নাম অনুসারে, ঠিক না? তাহলে বলো তো, এবার তুমি একটু কাইন্ডলি বলো তো, এইখান থেকে বলো তো এই তিনটার বাবাকে। তুমি আমাকে একটু বলো যে এই তিনটার বাবা কি। বাবা মানেই ভার্বের এক নাম্বার ফর্ম। বাবা মানেই কি? বাবা মানেই ভার্বের এক নাম্বার ফর্ম। ঠিক আছে, হ্যাঁ। এন্ড বাবাকে, এই তিনটার মধ্যে বাবাকে, বাবাকে তালুকদার মোহাম্মদ বেল্লাল বলেছে বাবা হচ্ছে হ্যাভ। বাবা কি? হ্যাভ, তাই না? এই তিনটাকে বলে টু হ্যাভ ভার্ব, তাই না? তাহলে এখানে বাবাকে, বাবা হচ্ছে হ্যাভ। তাহলে যদি কখনো কোশ্চেন করা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার মেইন ভার্বকে, তিনটার মেইন ভার্বকে, মেইন ভার্ব। সো এই তিনটার মেইন ভার্ব মানে কি? তিনটার মেইন ভার্বটা মানেই বাবা। এখন এই তিনটার মেইন ভার্বই হচ্ছে হ্যাভ। কি আছে? হ্যাভ। তিনটার মেইন ভার্বই কি ভাই? হ্যাভ। ক্লিয়ার? সো এই জন্যই অনেক সময় আমরা দেখি যে ধরো একটা ব্রেকেটের মধ্যে লিখা যে আই ড্যাশ হ্যাভ এ বুক। সো এইখানে আমরা উত্তরটা কি বসাবো? রাইট ফর্ম ভার্বে এভাবে প্রশ্ন করে, এই ব্রেকেটেরটাই চেঞ্জ করতে হয়। এখন এখানে হ্যাভ আছে, ঠিক আছে? ধরো এখানে আই নাই, আছে হচ্ছে হি। কি আছে? হি আছে। তাইলে বলো তো এখানে কি বসবে? এখন ওর তো, ও মানে কি? ও মানে তো বাবা। বাবা মানে কই যাব আমরা? যখন এখানে হ্যাভ থাকবে এর মানে তার সন্তানদের ভেতরে আমরা চলে যাব। তার সন্তান কে কে আছে? হ্যাভ নিজেই তার একজন সন্তান, হ্যাজ এবং হ্যাড। এখন অনেকের প্রশ্ন, ভাই হ্যাভ আবার হ্যাভের সন্তান হয় কেমনে? খুবই সহজ ব্যাপার। হ্যাভ হ্যাভের সন্তান হয় কিভাবে? তোমরা হয়তো অনেকে মেসির নাম শুনছো। মেসির বাবার নাম কি জানো? তার বাবার নামও একটা মেসি। তার যে পোলা সেটার নামও একটা মেসি। তার যে তিন চারটা পোলা প্রত্যেকটার নামই একটা মেসি। এটা কি জানো? আবার নেইমার, নেইমারের বাবার নামও একটা নেইমার। নেইমারের যে পোলা হয়েছে সেটার নামও একটা নেইমার। সো এইরকম প্রত্যেকের বাবার নামেই তার নামে থাকে। ঠিক তেমনি হ্যাবেও তার বাবার নাম দিয়ে দিছে সন্তান হিসাবে। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আবার অনেক সন্তান আছে একটু বাবার মতো দেখতে হয়, হয় না? যারা বাবার মতো দেখতে হয় তারা কি করছে? তারা বাবা বলে, তুই বাবাই, আমারই বাবা। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা বলো তো এখানে কি বসবে? এখন তার যে তিনটা সন্তান আছে, এখন তিনটা সন্তানের মধ্যে আমরা কোনটা বসাবো এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হলো এই সাবজেক্টটা দেখে। এই জন্যই আমি একটা ক্লাস করাইছিলাম, সেখানে একটা সাবজেক্ট লিস্ট দিয়েছিলাম। তাহলে এখানে হ্যাজ বসবে, এর একটা লিস্ট দিছিলাম ভার্বের যে কখন কোন ভার্বটা বসে। এতটুকু দুইটা ক্লিয়ার হইছো? তাহলে ফাইনাইট ভার্বের মধ্যে এক নাম্বার টু বি ভার্ব পাইলাম, তারপরে পেলাম টু ডু, টু হ্যাভ ভার্ব। এখন আমরা লিখবো টু ডু ভার্ব। টু ডু ভার্ব কি কেউ কি জানো? টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। এটা হচ্ছে টু ডু ভার্ব। এখন যদি বলা হয় টু ডু ভার্ব, এই ডু ডিড ডাজ এটার ভার্বের এক নম্বর ফর্ম কি? তখন আমরা কিন্তু বলে দিব যে ডু, এটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম এবং এই তিনটার বাবা হচ্ছে ডু। এই ক্লিয়ার হচ্ছে তোমরা নাকি বিরক্ত হচ্ছে? তোমরা কি বিরক্ত? এত লিখাচ্ছি, বেশি পড়ায় ফেলতেছি, বিরক্ত হচ্ছ?
বিরক্ত হয় না বাবারা, বিরক্ত হয় না। ঠিক আছে, এরপরে কি, এরপর হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব, দেখো কিছু কিছু ভার্ব আছে যেগুলোর নাম হলো মডাল ভার্ব। এই মডাল ভার্ব মানে কি, মডাল ভার্ব মানে হচ্ছে যে, ঠিক আছে, তাহলে এখানে মডাল ভার্ব গুলো কি, মডাল ভার্ব গুলো আমরা এখন একটু শিখি যে মডাল ভার্বটা আসলে কি। দেখো মডাল ভার্বটা হচ্ছে, যেমন আমরা পড়েছি ক্যান, আমরা পড়েছি কুড। আমাদের যে বইটা আছে, আমাদের ইংরেজি একটা বই, তুমি হয়তো নিছো কিনা আমার জানা নাই, যারা যারা আমাদের ইংরেজি বইটা নিছো বা কিনছো, তারা কিন্তু এই জিনিসটা, আমি যখন বেসিকটা শেখাচ্ছি এই বেসিকটা আছে, তারা আমি দেখাচ্ছি, 1 মিনিট ওয়েট। আমাদের ইংরেজি বইয়ে তারা আমাদের এই বইটার মাধ্যমে ধরে পড়তে পারবা, এটা একটা ভালো দিক। তো যাদের কাছে বই আছে, সো তাদেরকে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তোমাদের যাদের কাছে বই আছে সবাই একটা কাজ করতে পারো, মোটামুটি তো সবার কাছেই আমাদের বইটা থাকার কথা, মানে যারা নিছো আর কি। সো দেখো, তোমাদের যাদের কাছে বই আছে, তোমরা 9 নাম্বার পৃষ্ঠা, পেজ নাম্বার 9, কয় নাম্বার, 9 নাম্বার পৃষ্ঠায় চলে যাবা, এবং এই 9 নাম্বার পৃষ্ঠায় গেলে আমি যা পড়াচ্ছি এখন, আমি এখন যা পড়াচ্ছি সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পেজ নাম্বার 9 এখানে গেলে আমি এখন যা পড়াচ্ছি এটা পেয়ে যাবা। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো পাবা, তারপরে ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে এগুলো পাবা, ঠিক আছে, এগুলো পেয়ে যাবা। তাইলে তোমাদের জন্য ক্লিয়ার। এবং হচ্ছে ওই যে কখন আমরা হ্যাভ বসাবো, কখন আমরা হ্যাজ বসাবো, এই জিনিসটার জন্য আমাদের একটা চার্ট আছে বইয়ের মধ্যে। দেখো এই যে চার্ট, এই চার্টটার মধ্যে, এই চার্টটা যদি তুমি শিখো তাহলেই মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো যারাই বইটা নিছো, এই বইটা তো মোটামুটি আশা করা যায় সবাই অর্ডার করছিলা, আশা করা যায় সবার বাসায় পৌঁছে গেছে। যারা অর্ডার করছিলা তারা তো পেয়ে গেছো, আমাদের কম্বো অর্ডার আছে, সেই কম্বোটা যারা নিছিলা তারা পেয়ে গেছো এটা। এবং এইখানে 9 নাম্বার পৃষ্ঠায় গেলেই তুমি হচ্ছে ওই জিনিসটা পেয়ে যাবা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা মডেল ভার্বের মধ্যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উইল, উড, ঠিক আছে। এছাড়া আরো অনেক আছে, মাস্ট আছে, আরো অনেক আছে, উইল, উড, এগুলো সবগুলো মডেল ভার্ব। পাইছো পাইছো, যারা বই নিছো তারা পাওয়ার কথা, তারা ওই জায়গায় গেলে এই জিনিসগুলো পেয়ে যাবে। বাট আমি এখন ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি, ওইখানে তোমার বুঝতে হয়তো সমস্যা হতে পারে, বাট আমি পড়াচ্ছি যেহেতু কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এতটুকু, ঠিক আছে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম মডাল ভার্ব। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব মানে ভার্বের 1 নাম্বার ফর্ম। সো ভার্বের 1 নাম্বার ফর্মের মধ্যে কি আছে, যেমন প্লে, ঠিক আছে, তারপর আছে সুইম, এরকম করে যতগুলো ভার্ব আছে মেইন ভার্ব সবগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমার সাথে যদি একটু বলো তো, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব গুলো কি কি, বা ফাইনাইট ভার্ব গুলো কাকে বলে। তাহলে ফাইনাইট ভার্ব গুলো কি কি, 1 নাম্বার টু, টু ডু ভার্ব, 1 নাম্বার আমরা বলতে পারি টু বি ভার্ব, 1 নাম্বার টু বি ভার্ব, 1 নাম্বার টু বি ভার্ব, 1 নাম্বার কি টু বি ভার্ব, 2 নাম্বার টু হ্যাভ ভার্ব, 2 নাম্বার টু হ্যাভ ভার্ব। তাহলে বলো তো আমার সাথে সাথে, ফাইনাইট ভার্ব হচ্ছে কি কি, টু হ্যাভ ভার্ব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পড়ছি টু বি ভার্ব, প্রথম কি টু বি ভার্ব, তারপরে টু হ্যাভ ভার্ব, তারপরে টু ডু ভার্ব, তারপরে টু ডু ভার্ব, তারপরে মডাল ভার্ব, তারপরে হচ্ছে আমাদের কি ভার্ব, সর্বশেষ মেইন ভার্ব। টোটাল 5টা, এই 5টা মনে রাখলেই হয়ে গেল। এই 5টা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এর মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ক্লিয়ার। ফাইনাইট ভার্ব চিনছো, বুঝছো, এটা বুঝছো তোমরা। আচ্ছা, এটা আমরা বেসিক জাস্ট তোমাদের মনে রাখার জন্য, এরপর আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করাবো, করাইলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, খেয়াল করো। তাহলে আমি যা জিনিসটা বুঝাচ্ছি এটা মনে রাখো রে ভাইয়া, মনে রাখলে তো হবে না, তাই না, অবশ্যই তাই। তাহলে আমরা এটা লিখে ফেলছো সবাই আশা করি, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে নন
ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? ধরো একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকবে, তাহলে কি এক সেন্টেন্সে অধিক ভার্ব, নাম তার ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। দেখো একটা সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ভার্ব থাকে, যেমন আমি বলি, যেমন আই অ্যাম রিডিং এ বুক। ধরো এইটা হলো একটা সেন্টেন্স, আই অ্যাম রিডিং এ বুক। এখানে অনেকগুলো ভার্ব আছে, যেমন কি এখানে অ্যাম হচ্ছে একটা ভার্ব, তারপর হচ্ছে রিডিং, এটাও হচ্ছে একটা ভার্ব, তাই না? সো অ্যামও হচ্ছে একটা ভার্ব, রিডও হচ্ছে একটা ভার্ব, তাহলে এখানে কয়টা ভার্ব? দুইটা। সো এইরকম একটা সেন্টেন্সে যদি অনেকগুলো ভার্ব থাকে, তাহলে এটার মধ্যে প্রথমে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কি বলবো? ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের সর্বপ্রথম যে ভার্বটা পাবো আমরা সেটা ফাইনাইট ভার্ব। আর এর বাদে, অর্থাৎ ধরো তিনটা তোমার ভার্ব আছে, যদি তিনটা ভার্ব থাকে তাহলে আমরা কি করব? প্রথম ভার্বটা বাদে বাকি ভার্বগুলো কি করব? বাকি ভার্বগুলো আমরা নন ফাইনাইট করব। এখন এই বাকি ভার্বগুলোকে আমরা কি করতে পারি? যেমন ধরো এটা আমাদের পরীক্ষা আসছে, ধরো এটা এটা একটা পরীক্ষা আসছে রাইট ফর্ম ভার্ব হিসেবে, ধরো এভাবে আসছে যে আই অ্যাম, তারপর ড্যাশ, তারপর লেখা হচ্ছে রিড, ঠিক আছে, তারপর লেখা, ঠিক আছে, এতটুকু লেখা, এমন একটা পরীক্ষা আসছে, এটা হলো একটা রাইট ফর্ম ভার্ব করতে বলছে। তাহলে এর মানে কি? আমাকে বুঝতে হবে যে এটা ফাইনাইট করতে হবে নাকি নন ফাইনাইট করতে হবে। সো দেখো এখানে এম আছে, কি আছে? এম আছে। যদি একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকতো তাহলে এটা ফাইনাইট করতে হইতো, বাট একটা সেন্টেন্সে কি একটা ভার্ব না, এখানে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ভার্ব, যেমন এই একটা, এটা হলো ভার্ব নাম্বার 1, এই রিড এটা হচ্ছে ভার্ব নাম্বার 2, তাহলে একের অধিক হয়ে গেল, মানে অনেকগুলো ভার্ব আছে। তাহলে কি করতে হবে? প্রথম ভার্বটা যেমনি আছে সেমনিই থাকবে, প্রথম ভার্বটা কোনো চেঞ্জ হবে না। আর দ্বিতীয় যেটা আছে এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং এই চেঞ্জটাকে বলা হয় নন ফাইনাইট। কি বলতে হয়? নন ফাইনাইট। এবং এই চেঞ্জটা হচ্ছে তিন ভাবে করা লাগে। কয় ভাবে? তিন ভাবে করা লাগে। এখন এই যে এই সেন্টেন্সটা যে তিন ভাবে করা লাগে, এই জিনিসটাই আমি শেখাচ্ছি কি কি ভাবে করা লাগে। সো একটা হচ্ছে আমাদেরকে জিরান করতে হয়। কি করতে হবে? জিরান। জিরান করতে হয়। জিরান মানে কি? জিরান মানে ভার্বের একের সাথে আমাদেরকে আইএনজি বসাতে হবে। সো আমরা যদি এই সেন্টেন্সটাকে নন ফাইনাইট করতে চাই তাহলে এক নম্বরে আমরা করতে পারি কি? জিরান করে করতে পারি। অর্থাৎ আমরা যদি এটা বসাই, কি বসাই? আমরা যদি এখানে লিখি রিডিং, যদি এখানে আমরা লিখি রিডিং, তাহলে উত্তর কি ভুল? না, ভুল হবে না, উত্তর রাইট হবে। সো আমরা একটা আইএনজি দিয়ে করলাম। দুই নাম্বার টেকনিক, দুই নাম্বার সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল। সো এই পার্টিসিপল করতে, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। সো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ করতে হয়। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। সো আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি যে অলরেডি একটা ভার্ব আছে, এর মানে আমাদের কি করতে হবে? পরবর্তীতে ব্রেকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাকে আমাদের এই তিনটার মধ্যে কি করতে হবে? নিয়ে আসতে হবে। সো এই তিনটার মধ্যে তুমি কোনটা করবা এটা তোমার ইচ্ছা। তুমি যদি জিরান দিয়ে করো তাহলে রিডিং দিবা, উত্তর রাইট হবে। তুমি যদি V3 দিয়ে করো তাহলে উত্তরটা রাইটই হবে। তুমি যদি ইনফিনিটিভ দিয়ে করো তাহলে উত্তরটা রাইট হবে। এখন দেখা যায় কি, আমরা অনেকে আছি যারা এটা ভুল করি। সেটা কি? ধরো তুমি লিখছো জিরান দিয়ে, মানে রিডিং লিখেছো, তোমার ফ্রেন্ড লিখছে হচ্ছে ধরো টু রিড লিখছে। এখন তুমি তো শিখছো, তোমার যে একটা নোট আছে বা তোমার যে হচ্ছে একটা অ্যান্সার শিট আছে ওখানে লেখা আছে রিডিং, তোমার ফ্রেন্ড লিখে দিয়েছে টু রিড। এখন ওরটাও যে হয়েছে এটা তো তুমি বিশ্বাস করতেছো না। কেন বিশ্বাস করতেছো না? তুমি তো দেখছো যে উত্তরের মধ্যে লেখা আছে রিডিং। সো উত্তরটা অনেকভাবেই হইতে পারে, ঠিক আছে? সেই অনেকভাবে কিভাবে হইলো? কারণ আমাদের মেইনলি যেই জিনিসটা করতে হবে সেটাকে বলা হয় নন ফাইনাইট, ঠিক আছে? তাইলে আমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই ফাইনাইট থাকে, আমাদেরকে নন ফাইনাইট করতে হয়, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা তোমাদেরকে শেখানোর ট্রাই করলাম। সো এই সবাই বলো, আমার কথা বুঝতে পারছো? আমি যা পড়াইলাম এখন, ফাইনাইট আর নন ফাইনাইট, এই দুইটা জিনিসের মধ্যে কারো গাবলা আছে? বুঝতে পারো না এমন কেউ আছে?
সবাই একটু বলো, না হলে কি হইলো, সবাই একটু বলো। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি যে একবার বলছিলাম বইয়ের কথা, আমাদের 3টা বই, যারা যারা বই নিছো তারা আমাকে একদম একদম নিচ থেকে বলবা, একদম নিজের ভেতর থেকে বলবা যে বই নিয়ে আমি যা বলছিলাম লস হয়েছে নাকি লাভ হয়েছে। সবাই বলবা। আমাদের বইটা যারা যারা নিছিলা, নেওয়ার পরে বলো যে বইটা নেওয়ার পরে তোমাদেরকে লস হয়েছে নাকি লাভ হয়েছে। আমি যা বলছি সেটা কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি, তোমরা একটু বলে দাও, যাতে করে অন্যান্য যারা আছে তারাও জানতে পারে, বুঝতে পারে। বলো তো। তাসলাম স্যার যে বলছিল বা আমি যে বলছিলাম যে এই বইগুলো তোমরা নাও, তোমাদের অনেক লাভ হবে, তুমিই বলো যে বইগুলো নেওয়ার পর কি তোমার লস হয়েছে নাকি লাভ হয়েছে, যারা নিছো সত্যি করে বলবা। সবাই বুঝতে পারছে? কেউ যদি বুঝতে না পারো আমাকে আবার বলবা, তাহলে আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি ফাইনিট ভার্ব কাকে বলে। একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকলে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। অথবা একটা সেন্টেন্সের মধ্যে যদি অনেকগুলো ভার্ব থাকে, সর্বপ্রথম যে ভার্বটা থাকবে সেটাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব কি? একটা সেন্টেন্সের মধ্যে প্রথম ভার্ব ব্যতীত বাকি যতগুলো ভার্ব থাকবে সবগুলো ভার্বকে আমাদেরকে নন ফাইনিট করতে হবে। সো নন ফাইনিটটা যারা বুঝো নাই, আবার বলে দিচ্ছি, আবার বুঝাচ্ছি, কারণ আমি বোঝানোর জন্যই আছে। খেয়াল করো, নন ফাইনিট ব্যাপারটা কি। দেখো, নন ফাইনিট এর মানে কি, জিনিসটা ফাইনিট না। এবং এই নন ফাইনিট হচ্ছে 3 ভাবে করতে হয়। একটা হচ্ছে জিরান দিয়ে করতে হয়, অর্থাৎ নন ফাইনিট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে পার্টিসিপাল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান, পার্টিসিপাল, ইনফিনিটিভ। অর্থাৎ তোমার পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে যে আই এম ড্যাশ, আই এম ড্যাশ রিড ড্যাশ বুক, আই এম ড্যাশ রিড এ বুক। ঠিক আছে। সো এখন এটার উত্তরটা আসলে কি হবে? সো এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব, একটা অলরেডি ভার্ব আছে। আমরা কিন্তু অলরেডি কি পড়ছি, আমরা অলরেডি ফাইনিট ভার্বের লিস্টটা পড়ছি। ফাইনিট ভার্বের মধ্যে দেখবা যে এমটা ছিল। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে প্রথম যে ভার্বটা থাকবে, প্রথমে যেই ভার্বটাই থাকুক সেটাই ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে একটা ভার্ব আছে, এরপরে যদি আরেকটা ভার্ব থাকে, ব্রেকেটে যেটা সেটাও তো একটা ভার্ব, তাই না? সো একটা ভার্ব আছে, এরপরে যদি আরেকটা ভার্ব থাকে, এর মানে এই 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে উত্তর লিখবা। কথা বুঝছো? মানে আমরা যদি দেখি যে অলরেডি একটা ভার্ব আছে, এরপরে আমাদেরকে আরেকটা ভার্ব ব্রেকের মধ্যে দিয়ে দিছে, এর মানে প্রথমটা যেমনি আছে সেমনি থাকবে, পরেরটা চেঞ্জ হবে। পরেরটা কি হইতে পারে? এই 3টার মধ্যে যদি আইএনজি দিয়ে দেই, আর ধরো 1 নাম্বার দিলাম আইএনজি দিয়ে, তাইলে হবে রিডিং, মানে উত্তরটাই 3টা দিয়ে লিখতে পারে। অথবা দিলাম হচ্ছে রিড, আর 3 নাম্বার দিলাম হচ্ছে টু রিড, তাহলে উত্তর হলো 3টাই। এখন তুমি দিছো ধরো রিডিং, উত্তর রাইট। তুমি ধরো দিছো রিড, রাইট। তুমি দিছো টু রিড, রাইট। যদি এই জায়গায় রিড না দিয়ে ধরো দিছে হচ্ছে প্লেইং, প্লে দিছে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হবে প্লেইং, কি হবে বলো তো? ধরো এখানে প্লে না, এখানে দিছে হচ্ছে লার্ন দিছে, বলো তো উত্তর কি হবে? ধরো এখানে লার্ন দিছে। বলো। হ্যাঁ, একজন দিয়েছে, যেমন হচ্ছে লার্নিং দিয়েছে, লার্ন দিয়েছে, টু লার্ন দিয়েছে, বুঝতে পারছো? ধরো এখানে হচ্ছে লার্ন দেওয়া নাই, এখানে ধরো ধরো হচ্ছে সুইমিং, ধরো এখানে সুইম দাও, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে বলো তো উত্তরটা? বুঝো না এখনো? সবাই তো দেখতে পাচ্ছি যে বুঝতে পারছো। হ্যাঁ, আই এম লার্নিং এ বুক। হ্যাঁ, ঠিক আছে। এই তো সবাই বুঝতে পারছে, কে বলছে বুঝতে পারে না? সবাই তো ভালো বুঝতে পারে। ঠিক আছে। হুম।
সবাই, এই তো গুড, সবাই বুঝতে পারতেছে, আমার খুবই ভালো লাগে যখন সবাই বুঝতে পারে। সো এটাই হচ্ছে ব্যাপার ছিল, এটা লিখে ফেলছো সবাই? লিখলে বলো, ঠিক আছে? আমার তো মনে হয় যে আমি সহজভাবে বোঝানোর ট্রাই করি। এখন যারা মনোযোগ দাও না আসলে তারা কিভাবে বুঝবা? এটা তো আসলে খুবই দুঃখজনক। ধরো এখানে আছে রাইট দেওয়া, রাইট, তাহলে কি হবে? তাহলে হবে রাইডিং, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে এটা বুঝছো, আমি মুছে দিচ্ছি। এটা কিন্তু লিখতে হবে, এটার জন্য কিন্তু কোনো পিডিএফ নাই। আমি আবার বলে দিয়েছি, প্রথমেই বলছি যে এটার জন্য পিডিএফটা নাই। ক্লিয়ার? এটার জন্য পিডিএফটা নাই, যেটা আমি হাতে লিখছি সেটা পিডিএফ নাই। এটা তুমি লিখবা খাতায়, এতটুকুই তোমার নোট। ঠিক আছে স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ আহমদ বলো, তোমার কি প্রশ্ন বলো? আমি দেখেছি তোমার প্রশ্ন পড়ে ফেলেছি, বলো কি প্রশ্ন? তাড়াতাড়ি লিখতে হবে প্রশ্ন। স্যার আপনি শর্ট কিউট পড়ান নাকি? শর্ট কিউট পড়ান, ভালো লাগেও বুঝি। সেটাই তো তোমার প্রশ্ন, কি সেটা বলো। হ্যাঁ লিখে নাও, লিখে নাও। আরে ভাই তোমার প্রশ্ন তো কতবার খালি মেসেজই দেয়, বলে না প্রশ্ন কি? হ্যাঁ রিডিং হবে বুঝলাম, হ্যাঁ তারপর প্রশ্নটা। ক্লিয়ার স্যার, সবাই লেখা শেষ হলে বলো। আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া রিডিং হবে বুঝছো, বাট টু রিড এইটা কেমনে হইলো, তাই না? দেখো এই যে আমরা যখন নন ফাইনিট করব, এই নন ফাইনিট হলো তিন ভাবে করতে হয়। এখন আমরা যদি এটা দিয়ে উত্তর লিখতে চাই তাহলে তো আইএনজি দিব, অথবা আমরা ধরো পার্টিসিপল দিয়ে করব, তাহলে ভার্বের 3 নাম্বার দিয়ে উত্তর লিখবো। আর হচ্ছে যদি আমরা ইনফিনিটিভ দিয়ে উত্তর, তুমি ধরো এই দুইটা কখনো দেখো নাই, তুমি শিখছো ইনফিনিটিভ দিয়ে, তাহলে তুমি টু রিড দিবা, তাহলে হয়ে যাবে। রিড, ওই যে অনেকে বলতেছে যে রিডটা আসলে কি, সে বোঝা নাই। দেখো প্রত্যেকটা ভার্বেরই 3টা ফর্ম থাকে, ভি 1 থাকে, ভি 2 থাকে, ভি 3 থাকে। ঠিক আছে? সো এই ভি, যেমন ভি 1 যেমন বি, এই বি হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। এটার 2 নম্বর ফর্ম কি কেউ জানো? জানো না। এটার 2 নম্বর ফর্ম হচ্ছে বিন। এটার 3 নম্বর ফর্মও কি বিন। যেমন হ্যাভ, হ্যাভ এর কি 2 নম্বর ফর্ম কেউ জানো? জানো না। হ্যাভ এর 2 নম্বর ফর্ম হচ্ছে হ্যাড। 3 নম্বর ফর্ম কি জানো? হ্যাড। ঠিক তেমনি যে রিড থাকে, সেই রিডের যে 1 নম্বর ফর্ম আছে সেটা হচ্ছে রিড নিজে। রিডের যে 2 নম্বর ফর্ম আছে সেটা রিডই। ঠিক আছে? রিডের যে 3 নম্বর ফর্ম আছে সেটাও কি রিড। অর্থাৎ রিডের 3টা জিনিসই কি সেম, রিডের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? একজন কোশ্চেন করেছে, কাউসার আহমেদ, ভাইয়া প্রশ্ন তো কঠিন শব্দগুলো আছে। ভাইয়া আমি তো তোমাকে শেখাচ্ছি, এখন শেখানোর ক্ষেত্রে যদি আমি তোমাকে এখনই কঠিন ভাবে শেখাই তাহলে তুমি কিছুই বুঝবে না। তোমাকে এত সহজ গুলো দিয়ে বুঝাচ্ছি তাই তুমি বুঝতে পারছো না, তাহলে তোমাকে ওই কঠিন দিলে তুমি বুঝবা? বুঝবে না। আমি এরপরে বোর্ড কোশ্চেন সলভ করব, তখন ক্লিয়ার হবে রে ভাইয়া, বুঝছো? এখন বোঝানোর জন্য শর্টকাটে সহজ করে বলার ট্রাই করতেছি, বোঝানোর ট্রাই করতেছি। সব লিখে ফেলো, এরপরেই আমরা আমাদের আরেকটা জিনিস শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো। আমরা তো অনেক বেসিক শিখে ফেললাম, জাস্ট এতটুকু জানলেই হবে আমাদের বেসিক। ঠিক আছে? হ্যাঁ এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, এবং এই বোর্ড কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে আসা। এই বোর্ড কোশ্চেনটা আমরা কেন শিখবো, বা এই বোর্ড কোশ্চেনটা আমরা কেন সলভ করব? কারণ এই বোর্ড কোশ্চেনের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস আছে, মানে অনেকগুলো রুলস মিলে এই বোর্ড কোশ্চেনটা তৈরি করা হয়েছে। অর্থাৎ তুমি যদি এই বোর্ড কোশ্চেনটা শিখো তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো নিয়ম শিখে যাবা। এবং আমি প্রত্যেকটা লাইন, ধরো এই যে এ কেন উত্তর হইলো, বি কেন উত্তর হইলো, সি কেন উত্তর হইলো, ডি কেন উত্তর হইলো, প্রত্যেকটাই তোমাকে ব্যাখ্যা সহকারে শিখাই দিব, যাতে করে তুমি A to Z বুঝতে পারো। না না কোনো প্রবলেম হবে না, তুমি যদি করো রাহাত কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন আমরা এই বোর্ড কোশ্চেনটা সলভ করব, তোমরা রেডি? তোমরা একটু কাইন্ডলি বলো যে আমরা এখন যে বোর্ড কোশ্চেনটা সলভ করবো এটার জন্য তোমরা রেডি কিনা। আর আমি যা পড়াই এটা একটু গ্রুপে পোস্ট করো, তাহলে তো বুঝবো যে আসলে তোমরা পড়ো, নাহলে তো কেমনে বুঝুম যে পড়ো নাকি পড়ো না।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের একটা বোর্ড কোশ্চেন এখন সলভ করব। কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019 খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড, এবং এই বোর্ডের মধ্যে মোটামুটি সবগুলো আছে, এগুলো আমরা আজকে শিখবো। ঠিক আছে, সবাই রেডি? সবাই বলো রেডি স্যার, রেডি? সবাই রেডি? ইয়েস রেডি, ইয়েস রেডি, এটা বল। আচ্ছা, তাহলে আমরা এক নম্বর যেটা আছে সেটা একটু শিখবো। সেটা হচ্ছে দেখো, এখানে প্রথমে একটা এ আছে, পরে গ্যাপ আছে, গ্যাপের পরে হচ্ছে আমরা কি আছে, এগুলো আছে। এখন আমরা রাইট ফর্ম ভার্ব শিখবো। রাইট ফর্ম ভার্বের সিস্টেমটা কি, শর্টকাটে যদি আমরা প্রত্যেকটা রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করতে চাই, তাহলে সিস্টেম হচ্ছে যে প্রথমে আমরা একটা সেন্টেন্সের গ্যাপ খুঁজবো। কি খুঁজবো? গ্যাপ। এই গ্যাপের আগে তাকাবো। কি তাকাবো? আগে। সো আগে যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্সের উত্তরটা লিখতে হবে। তাহলে এটার আগে আমি তাকাই দেখলাম যে কিছু নাই, কিছু আছে, কিছু নাই। যদি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে, এক নাম্বার টেকনিক, সেটা কি, যদি প্রথমে আমরা গ্যাপ পাই, প্রথমে যদি আমরা গ্যাপ পাই, তাহলে আমাদের কি করতে হবে, ভার্বের একের সাথে আমাদেরকে আইএনজি বসাতে হবে। কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে। সো প্রথমে যদি গ্যাপ পাই তাহলে কি করতে হবে, ভার্বের একের সাথে আইএনজি বসাতে হবে, এবং এটাকে বলে নমিনেটিং কেস, এটাকে বলে জিরান, অর্থাৎ একটা নাউন বসাইতে হবে। তো যখন আমরা একটা ভার্বের সাথে আইএনজি বসাই তখন সেটা ওয়ান সেন্স অফ নাউন হয়ে যায়, এবং ওই নাউনটাকে বলা হয় নমিনেটিং কেস। তোমরা কেউ জানো কিনা আমি জানি না, সো এই জিনিসটা খেয়াল করো। তাহলে কি হবে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে এরকম গ্যাপ পাও, এরপরেই একটা ভার্ব দেখতে পাও, তাহলে কোনো সেন্টেন্সের শুরুতে যদি আমরা গ্যাপ পাই, গ্যাপের পরেই আমরা যদি একটা ভার্ব পাই, তাহলে আমরা অলওয়েজ সবসময় ভার্বের সাথে আইএনজি বসাবো। ক্লিয়ার? এক নাম্বারটা বুঝছো? এটা টেকনিকটা লিখে রাখো খাতায়, ব্যাখ্যা সহকারে লিখবা। যদি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে, এরপরে যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে, এরপর যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হয়। এটা লিখছো? এটা লিখছো? লিখছো? হ্যাঁ, সবাই লিখছে, মাশাআল্লাহ, সবাই লিখছে। ক্লিয়ার? তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হইছি। এখন আমরা যদি বাংলাটা পড়ি, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। দেখো, টিচিং মানে শিক্ষকতা, ইজ হয়, এ নোবেল প্রফেশন। দেখো, তাহলে শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। নোবেল মানে হচ্ছে মহৎ, আর প্রফেশন মানে হচ্ছে পেশা। তাহলে শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। এখন আমরা যদি এখানে আইএনজি না বসাইতাম, তাহলে টিচ ইজ এ নোবেল প্রফেশন, তাহলে তো হইলো না, শিক্ষা দেওয়া একটা হইলো না। শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। ঠিক আছে, তাহলে এক নাম্বারটা ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে কি হবে বলো তো, এক নাম্বারটা কেন হবে, কি জন্য হবে, এটা একটু তোমরা কমেন্টে লিখে দাও। দেখি কে আগে লিখতে পারো, উত্তরটা কমেন্টে লিখবা, কেন হবে, কি জন্য হবে। হ্যাঁ, কেন হইলো, টিচিং মানে আইএনজিটা কেন হইলো, এটা আমাকে একটু বলবা, ব্যাখ্যা সহকারে বলবা, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ক্লিয়ার হইছো। এভাবেই বলবো, যে আমি যেভাবে শিখেছি না, যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে যদি ভার্ব থাকে, অর্থাৎ প্রথমে যদি সেন্টেন্সের শুরুতেই যদি গ্যাপ থাকে, এরপর যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি সর্বদা বসাতে হয়। এটা বলো। টিচিং হবে স্যার, হ্যাঁ। এন্ড তুমি বলো, ব্যাখ্যা সহকারে বলো, দেখি কতটুকু বুঝছো, দেখি কে আগে লিখতে পারে। সেন্টেন্সের আগে গ্যাপ, হ্যাঁ, ফার্স্ট এই গ্যাপ আছে, এই জন্য ভার্ব এর একের সাথে আইএনজি হয়। চাকমা, তাই না, ও বলতেছে। তারপরে হলো শাহজালাল বলতেছে, ফার্স্টে গ্যাপ থাকলে টিচ এর সাথে আইএনজি যুক্ত হয়, টিচিং হবে। টিচ এর সাথে না, মানে ভার্ব থাকলে ওইটার সাথে আইএনজি হবে। টিচিং সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, সেন্টেন্সের প্রথমে গ্যাপ, সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, হ্যাঁ। তাইলে এই যে এখন তোমরা মোটামুটি সবাই বুঝে ফেলছো যে একটা সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে এবং এরপরে যদি ভার্ব থাকে, তাহলে কি হবে, আইএনজি হবে। এখন আমাকে একটু কাইন্ডলি বলো তো, এইটা ফাইনিট করছে নাকি নন ফাইনিট করছে বলো তো। আমরা প্রথম যেটা করছি সেটা কি নন ফাইনিট নাকি ফাইনিট? ভার্ব কখনো বাক্যের শুরুতে হয় না, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জিরান্ড করে দিতে হবে। হ্যাঁ, বাহ, চমৎকার, সবাই সুন্দর করে লিখতেছে, আমার খুব ভালো লাগতেছে। এর মানে কি, এইটা লেখার কারণে তোমার মনে থাকবে, ভুলবা না কখনো। এখন আমাকে বলো তো, এটা হচ্ছে নন ফাইনিট করছি আমরা নাকি ফাইনিট করছি? বলো তো, নন ফাইনিট করছি নাকি ফাইনিট করছি? সবাই সুন্দর করে লিখছে। হ্যাঁ,
এটা আমরা বানাই ফেলছি হচ্ছে ফাইনিট, আইএনজি বসার কারণে ফাইনিট, বাট করছি কিন্তু নন ফাইনিট। কেন নন ফাইনিট করছি দেখো, এই টিচে হচ্ছে একটা ভার্ব, ইজ হচ্ছে একটা ভার্ব, তাহলে এটা হলো ভার্ব নাম্বার 1, এটা হলো ভার্ব নাম্বার 2। তাহলে দেখো অলরেডি দুইটা ভার্ব থাকলে কি হবে, দুইটা ভার্ব থাকলে এই যে ইজ হচ্ছে ফাইনিট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, কারণ এটা এখানে বসার কথা ছিল না। এটা এখানে যেহেতু ভার্ব আছে এই জন্য এটার সাথে আমরা আইএনজি বসাই দিচ্ছি, এটা ভার্ব থেকে মুক্তি হয়ে গেছে, তখন এটা নন ফাইনিট ভার্ব হয়ে গেছে। বুঝছো? আচ্ছা এটা গেল, এক নাম্বারটা ক্লিয়ার হইছো। এবার দুই নাম্বারটা আমরা প্র্যাকটিস করবো। দেখো তাহলে এক নাম্বারের ব্যাখ্যাটা হচ্ছে গ্যাপের শুরুতে সর্বদা জিরান বসে। গ্যাপের শুরুতে সর্বদা জিরান বসে কারণ শুধুমাত্র ভার্ব থাকলে তাকে নাউন বানাতে হয়, আর নাউন বানানোর সিস্টেম হচ্ছে ভার্বের সাথে আইএনজি, জিরানকেই নাউন বলা হয়। ক্লিয়ার? আচ্ছা এই তাহলে আমরা এটা গেল, এরপরটা আমরা শিখবো। এখন আমরা টেকনিক নাম্বার 2 শিখবো। তাহলে আমাদের সিস্টেম কি সবসময় গ্যাপের আগে তাকাবো, কিসে তাকাবো, গ্যাপের আগে। তো গ্যাপের আগে কি আছে, এ টিচার। এখন খেয়াল করো, এ টিচার মানে কয়জন টিচার, এ টিচার মানে হচ্ছে এখানে একজন টিচার। কয়জন টিচার, একজন। এন্ড একজন এটা কি কম নাকি বেশি, কম নাকি বেশি বলো তো, এটা কি কম নাকি বেশি, একজন শিক্ষক ইনি কি কম নাকি বেশি, একটু কাইন্ডলি বলো। তাহলে এখানে আছে এ টিচার, এ টিচার কি কম নাকি বেশি, সবাই বলো তো। তাহলে এখানে যেহেতু কম মানে কম, যদি কম হয় অর্থাৎ দুই নম্বরের যে টেকনিকটা সেটা হচ্ছে সাবজেক্ট কম হলে, সাবজেক্টটা যদি কম হয়, সাবজেক্টটা কি হলে কম হলে ভার্বের একের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে সাবজেক্ট যেহেতু কম আছে, সাবজেক্ট কি আছে, এ টিচার মানে একজন শিক্ষক আছে, সো কম নাকি বেশি, অবশ্যই কম। সো এইরকম সাবজেক্ট যদি কম হয় তাহলে কি হবে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এটাকে ইংরেজির ভাষায় বলা হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, সো এটা বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে তোমরা? এখন ধরো এখানে এ টিচার ছিল না, ধরো এখানে এ টিচারটা নাই, এখানে এ টিচারটা নাই, খালি টিচার আছে। খালি টিচার মানেও একজনই, তাই না? এখন ধরো খালি টিচার না, এখানে একটা এস যুক্ত করে দিছি আমরা, কি যুক্ত করে দিছি, একটা এস যুক্ত করে দিছি। তাহলে কি হয়ে গেল, টিচার্স, টিচার্স হয়ে গেল। এখন বেশি নাকি কম, এখন একজন প্রশ্ন করছে ফারিয়া খুশি, সে বলছে সাবজেক্ট কম আর বেশি কিভাবে হয়, এটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে তোমরা ক্লিয়ারই হবা। আসলে ও বুঝে নাই, আসলে না বুঝাই বেশি। দেখো প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে দুই প্রকার হয়। সাবজেক্ট কয় প্রকার হয়, দুই প্রকার। একটাকে বলা হয় সিঙ্গুলার সাবজেক্ট, কি বলা হয়, সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্টকেই আমি বলি কম সাবজেক্ট। বুঝছো, সিঙ্গুলার সাবজেক্টকে আমি কি বলি, কম সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট আছে যাকে বলা হয় প্লুরাল, এই প্লুরাল সাবজেক্টকেই আমি বলি বেশি সাবজেক্ট, বেশি সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট দুই প্রকার, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট মানে হচ্ছে কম সাবজেক্ট, মানে যেই সাবজেক্টগুলো কম বোঝায়। এখন আমরা একটু লিস্টটা দেখব, কম সাবজেক্ট অর্থাৎ কম সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়ে। যেমন এক নাম্বার আমরা পড়ি, যেমন হি, এটা হচ্ছে কম সাবজেক্ট। তারপর আমরা জানি সি, এটাও হচ্ছে কম সাবজেক্ট। কিভাবে, হি বলতে সে, সে বলতে কয়জন, একজন। ঠিক আছে, সি বলতেও একজন। তারপরে আমরা কম সাবজেক্টের মধ্যে আর যেটা, যেমন এম, এটাও হচ্ছে কম সাবজেক্ট বোঝায়। তারপর হচ্ছে তোমার কারো নাম, ধরো একজনের নাম, নেম, ধরো রহিম, করিম। ঠিক আছে, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে কি কম সাবজেক্ট। তারপরে ধরো ইট, এটা কি কম সাবজেক্ট। সো এইগুলো হচ্ছে কম সাবজেক্টের উদাহরণ। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি তুমি বুঝো বা দেখো যে কম সাবজেক্ট, আমি বলবো এগুলোকে বলা হয় কম সাবজেক্ট। অর্থাৎ যদি হি থাকে বা সি থাকে তাহলে সেটা কম সাবজেক্ট, যদি আই থাকে সেটাও কম সাবজেক্ট, যদি নেম থাকে তাহলে সেটাও কম সাবজেক্ট, যদি কি থাকে, ইট থাকে। নেম বলতে বুঝছো তো, নাহলে আবার না বুঝলে লিখে দিই, যেমন আমার নাম, ধরো তাস নাম, এটা হচ্ছে আমার নাম, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা
কম সাবজেক্ট। এখন কম সাবজেক্ট তো গেল, তাই না? এখন আমরা যদি একটু বেশি সাবজেক্টের কথা জানতে চাই, যে বেশি সাবজেক্ট, সো বেশি সাবজেক্ট মানে কি, যেই সাবজেক্ট গুলো একটু বেশি বোঝায়। যেমন দে, দে কি বোঝায়? বেশি বোঝায়। উই কি বোঝায়? বেশি বোঝায়, তাই না? তারপর আর কি, ধরো একটা নাম, ঠিক আছে, এই নামের সাথে যদি একটা এস যুক্ত হয়, যেমন বয়, বয়ের সাথে একটা এস যুক্ত হইলো, তাহলে কি হলো? বয়েস, গার্লস, টিচার্স, স্টুডেন্টস, এগুলো সব বেশি। অর্থাৎ যে সাবজেক্টটা দ্বারা বেশি বোঝায় সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হচ্ছে তোমার বেশি সাবজেক্ট, মানে প্লুরাল সাবজেক্ট। ক্লিয়ার? বুঝছো ভাইয়া? যারা আসো এবার কম সাবজেক্ট বেশি সাবজেক্ট বুঝতে পারছো? বলো এবার। এ টিচার, এটা কি বেশি সাবজেক্ট নাকি কম সাবজেক্ট? এখন কম সাবজেক্টের বেলায় কি হয়? সাবজেক্ট যদি কম হয়, অর্থাৎ সাবজেক্ট কম যদি হয়, তাহলে ভার্বের এক পাবা, এটার সাথে এস অথবা ইএস বসাই দিলে উত্তর রাইট, ঠিক আছে? আর যদি সাবজেক্টটা তুমি বেশি পাও, ধরো সাবজেক্ট এটা পাইছো বেশি, মানে সাবজেক্ট বেশি আছে, তাহলে আমাদেরকে শুধু V1 এটা বসাইলে উত্তর রাইট হবে। সো এক্সট্রা আর কিছু বসানোর প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে বেশি সাবজেক্ট হলে কি বসাইতে হবে, কম সাবজেক্ট হলে কি বসাইতে হবে, ক্লিয়ার? এবার বলো, এ টিচার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো তো। এ টিচার মানে একজন, একজন মানে কি কম, কম মূল্যে অবশ্যই এস অথবা ইএস যুক্ত করতে হবে। এখন ধরো এই জায়গায় আছে, এই জায়গায় আছে বয়েস, কি আছে? বয়েস। বলো তো এখন কি হবে? বয়েস আছে, ধরো এখানে সেন্টেন্সের শুরুতে আছে বয়েস, তাহলে কি হবে বলো তো? কি হবে বলো তো? বয়েস, তাহলে কি হবে? বুঝছো? হ্যাঁ, যদি বয়েস থাকে তাহলে আবার বেশি, বেশি থাকলে তখন কি করতে হবে? তখন এইটা নাকি এইটা বলতো? উত্তরে কি হবে তখন? বয়েস থাকলে টিচ হবে, তখন আর টিচেস হবে না। ভাই বুঝছো? অনেকক্ষণ ধরে বুঝাইলাম, আর ভাল লাগতেছে? বুঝছো কি বলো? আমার আবার না বুঝতে পারলে পোলাপেন ভালো লাগে না। বলো বুঝতে পারো আমি যেভাবে বুঝাইছি? যদি বুঝে থাকো, দিল থেকে যদি বুঝে থাকো, একটু বড় করে লিখো যে স্যার আপনি যেভাবে বুঝাইছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করে এই জিনিসটা বুঝতে পারছি, আর কখনো ভুলবো না, এই কথাটা লিখো। যদি আসলেই তুমি বুঝে থাকো তাহলে এই কথাটা লিখো যে স্যার আমি আপনার পড়ানোর এই জিনিসটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ কখনোই ভুলবো না। এটা একটু বলো আমাকে, জানো, তাহলে আমি বুঝবো। যে এভাবে একটু লিখো, একটু বড় করে লিখো, সমস্যা নাই। তাহলে বুঝো নাই, তাহলে বুঝবে যে বুঝতে পারছো। স্যার টিচার্স দিয়ে সেন্টেন্স শুরু হলে তো পরে হিজের জায়গায় দেয়ার হবে, তাই না? হ্যাঁ, হিজের জায়গায় দেয়ার হবে। বাহ, তুমি তো ভালোই জানো দেখি। ওগুলা পরে শেখাবো না, আগে এটা শেখো। তামিম বলছে আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি আলহামদুলিল্লাহ স্যার, আর ভুলবো না জীবনে। ঠিক আছে স্যার, আজকে যা বুঝাইছেন আলহামদুলিল্লাহ স্যার, আপনার পড়ানো বুঝতে পারছি, এটা কখনোই ভুলবো না। সব বুঝছি স্যার, এখন সামনে আগান, ঠিক আছে? হ্যাঁ সামনে আগে, ঠিক আছে। তাহলে এখন সামনে আগাবো আমরা। অনেক বুঝাইছি, তোমরা না বুঝলেন কি করি আমি? কিছু করার আছে আমার? কিছু করার নাই তো, বুঝাইতেই হবে। এটি সব লিখে রাখো, নাইলে আবার ভুলে যাবা। লিখে রাখো নাইলে ভুলে যাবা, বুঝছো? তারপরে কইবা না যে জীবনে বলবো না, এখনই ভুলে যাবা, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে তো আমরা পাইলাম। এখন আমরা 3 নাম্বারটা শিখবো। 3 নাম্বারটা আমরা কি শিখবো দেখো, আমাদের শর্টকাট টেকনিক। তাহলে এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো আমাদের যে গ্যাপ, এই গ্যাপের আগে তাকাতে হবে। সো গ্যাপের আগে একটা জিনিস আছে, এটাকে বলে হচ্ছে ফ্রেজ। কি বলে? ফ্রেজ। ইংরেজি ভাষাতে কিছু কিছু ফ্রেজ আছে, যেই ফ্রেজগুলোর পরে সর্বদা ভার্বের একের সাথে আইএনজি হয়। কি হয়? আইএনজি হয়। অর্থাৎ ইংরেজিতে কিছু কিছু ফ্রেজ আছে, যে ফ্রেজগুলোর সাথে আমরা যদি দেখি তাহলে আমরা সর্বদা কি করি? ভার্বের সাথে আইএনজি বসাই। যেমন উইথ এ ভিউ টু, ঠিক আছে? উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু, ঠিক আছে? অ্যাকস্টমেট টু। সো এই টাইপের, ঠিক আছে? সো এই টাইপের যে প্রশ্নগুলো তুমি দেখবা, অর্থাৎ ফ্রেজগুলো দেখবা, সেই ফ্রেজের ক্ষেত্রে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি দিব। ঠিক আছে? কি দিব? ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে
ইংরেজিতে কিছু কিছু ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলো তুমি আমাদের যে বইটা আছে ইংরেজি ডোজ, এই বইটা যারা নিছো তারা তো দেখতে পারবা যে এখানে ফ্রেজগুলোর নাম হয়তো লেখা আছে, আছে কি লেখা? আর লেখা থাকার কথা আছে, হ্যাঁ লেখা আছে। তো এখানে যে ফ্রেজগুলো লেখা আছে, যেমন টেকনিক নাম্বার 6, আমাদের এই বইয়ের টেকনিক নাম্বার 6, তোমরা যদি যাও টেকনিক নাম্বার 6 পেজ নাম্বার 16, ঠিক আছে, 16 নাম্বার পেজ, টেকনিক নাম্বার 6, এখানে যাবা, গেলে দেখবে যে লেখা আছে উইথ এ ভিউ টু লুকিং ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু অ্যাডিক্টেড টু, তারপর হচ্ছে ডিভয়েড টু অবজেক্ট টু কনফেস টু কমিট টু, ঠিক আছে, অ্যাডমিট টু অপোজিট টু অ্যাকস্টমাইট টু প্রিফার টু, এগুলোর পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। সো আমাদের পেজে, আমাদের বইয়ের এই ইংলিশ বই, এই ইংলিশ বইয়ের 16 নাম্বার পেজে গেলে তুমি পেয়ে যাবা, আছে না বই? সো তোমরা কি জানো তোমাদেরকে আমরা আজকে একটা অফার দিয়েছিলাম, সেটা হচ্ছে আজকে যারা ইংরেজি ক্লাসে আসো সবার জন্য আমাদের ইংরেজি কম্বোটা 1020 টাকা। কয় টাকা? 1020 টাকা। সো আজকে যারা আমাদের ইংরেজি ক্লাসে আসো তাদের জন্য আমাদের যে বাংলার ইংরেজি কম্বো আছে, সেটা কি? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আর হচ্ছে ইংরেজি দ্বিতীয়, ঠিক আছে, এই তিনটা বই, এই তিনটা বইয়ের মোট দাম কত জানো? মোট দাম হচ্ছে 1280 টাকা। তিনটা বইয়ের মোট দাম হচ্ছে 1280 টাকা। এই 1280 টাকার বই আমরা ভাইয়া কোথাও 1 টাকাও কম রাখি না, ঠিক আছে। এই 1280 টাকার বই, আমাদের এই 1280 টাকার বই আমরা আসলে কোথাও কম রাখি না, ঠিক আছে। সেখানে তোমরা আমাদের স্টুডেন্ট, আমাদের পেড ব্যাচে আসো এবং আমরা চাই যে তোমরা ভালো রেজাল্ট করো, এই জন্য আমরা এই কম্বোটা 1020 টাকায় তোমাদেরকে দিচ্ছি। এর আগে আমরা অফার দিয়েছিলাম 1000 টাকায়, সেখানে তোমরা অনেকেই আমাদের বই অর্ডার করছো, নিয়ে নিছো, যারা নিছো তারা তো নিছোই, এখন আর চাইলেও ওই অফারটা দেওয়া পসিবল হবে না, ঠিক আছে। সো যারা বইটা নিতে চাও আমাদের বাংলা ইংরেজি, ঠিক আছে, ঠিক আছে। সো তোমরা যারা বইটা নিতে চাও, তিনটা বই, বাংলা প্রথম, দ্বিতীয় আর ইংরেজি দ্বিতীয়, এবং আমাদের বইগুলো ভাই এত পরিমাণ শর্টকাট টেকনিক এবং খুবই সুন্দরভাবে লেখা আছে, মানে ধরো তোমার এক্সট্রা কোনো গাইড লাগবে না, টেস্ট পেপার লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট আমাদের বইটা পড়বা তাইলেই হবে। সো আমার কথাটা আসলে কতটুকু মানে, মানে কি বলবো আর, সত্য আর কতটুকু মিথ্যা, এটা হচ্ছে শুধুমাত্র যারা বইটা নিছে তারাই বিশ্বাস করবে। এবং আমি আমার লাইফে কোনো স্টুডেন্টকে কখনো খারাপ জিনিস কোনোভাবে কি করি না, ওই স্টুডেন্টদেরকে বলি না যে তোমরা এই জিনিসটা নিও, খারাপ জিনিস সাজেস্ট করি না, কখনোই না। তো আমি চেষ্টা করি সবসময় যাতে তোমরা ভালো কিছু সন্ধান করো, কারণ তোমার হয়তো গাইড কিনতেই হবে, তোমার হয়তো টেস্ট পেপার কিনতেই হবে। এখন তুমি আমার কাছে পড়তেছো, আমার কাছে পড়ার ফলে তুমি কোনো কিছু শিখতেছো, এখন আমার উচিত তোমাকে ভালো কোনো কিছু সাজেস্ট করা, ঠিক আছে। এবং এই বইগুলো পড়লে ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। সো তোমরা যারা অর্ডার করতে চাও, এখন কয়টা বাজে? এখন 10টা বেজে গেছে অলরেডি। সো আজকে যারা রাত 10টা 30, ঠিক আছে, 10টা 30-এর মধ্যে ক্লাস শেষ হবে। সো 10টা 30-এর মধ্যে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0188165265273, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তোমার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, ঠিক আছে, তোমার নাম, সরি, তুমি তোমার নাম লিখবা, মোবাইল লিখবা, আর হচ্ছে ঠিকানা, এই তিনটা জিনিস লিখে পাঠাই দিলেই আমরা বইটা তোমাকে পাঠাই দেব। এবং তোমাকে 1 টাকাও অগ্রিম দিতে হবে না। এবং আমাদের বাংলা প্রথম, দ্বিতীয় এই বইগুলো যদি পড়ো এবং ইংরেজি পড়ো, অ্যাডমিশনও কাজে দেবে, ইনশাল্লাহ কাজে দেবে। বুঝতে পারছো? কাজে দিবে। হ্যাঁ, এবং আমাদের বইটার মধ্যে ইংরেজির সবগুলো টপিক আছে, এমন কোনো টপিক নাই যেটা আসলে এখানে বাদ দেওয়া হয়েছে, কোনোটাই বাদ দেওয়া হয়নি, সবগুলোই আছে। এবং দেখো আমাদের এই বইয়ের মধ্যে টোটাল যে কটা টপিক দেওয়ার দরকার সবগুলোই আছে, এবং এটা পড়লেই হবে। এবং তুমি ভাই যদি রকমারিতে, রকমারির নাম তো শুনছো, রকমারিতে আমাদের এই বইটা কিন্তু বেস্ট সেলার, তুমি হয়তো জানো কিনা জানি না, এটা কিন্তু বেস্ট সেলার একটা বই রকমারিতে, ঠিক আছে, রকমারি, ওয়াফি লাইফ, সব জায়গায়। এবং তুমি এখানে গিয়ে দেখবা যে 1 টাকাও তুমি কম দিতে পারবা না, ফিক্সড, কোনো টাকা তুমি কি করতে পারবে না, কম দিতে পারবে না, ঠিক আছে। সো যারা অর্ডার করতে চাও
একই কথা, মোবাইল নাম্বার এইটা, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা আজকে রাত 10:30 মধ্যে লিখে দিতে হবে। সো যারা রাত 10:30 পরে মেসেজ দিবা, ওই যে আগের দিনের মতো তোমাদের আর 1000 টাকার অফারের মতো কি দেওয়া হবে না, অর্থাৎ 1020 টাকার অফার ছাড়া। এবং আমরা কিন্তু এখানে ডেলিভারি চার্জটাও নিচ্ছি না, 1010 টাকা দিয়েই তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তোমার কাছ থেকে অগ্রিম 1 টাকাও আমরা নিচ্ছি না, ঠিক আছে, কিছুই নিচ্ছি না, সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইংরেজিতে আমরা এখন এটা করবো ইনশাল্লাহ, বোর্ড কোশ্চেনের 3 নাম্বারটা। সো যারা অর্ডার করতে চাও তোমরা চাইলে অর্ডার করে ফেলতে পারো, এবং আমি তোমাদেরকে বলতে পারি যে নিঃসন্দেহে তোমরা ভালো একটা বই তোমরা নিচ্ছ এবং ভালো কিছু করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই ভালো করবে, খেয়াল করো। তাহলে এখন আমরা 3 নাম্বারটা তাহলে কি দেখলাম, এটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, সো এই টাইপের থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি বসাই দিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা এটা যে দেখে গেলাম সেটা হচ্ছে কি লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু, সিমিলার টু, গেট ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসাই দিলে তো রাইট। এখন আমরা ডি নাম্বারটা শিখবো। ডি নাম্বার দেখো, সবসময় আমাদের সিস্টেম কি, আমাদের সিস্টেম হচ্ছে আমরা গ্যাপের আগে তাকাবো। সো গ্যাপের আগে কি আছে, বাই আছে, বাইকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন, কি বলে, প্রিপোজিশন, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা প্রিপোজিশন পাই, তাহলে প্রিপোজিশন থাকলেই ভার্বের একের সাথে আইএনজি বসাতে হবে। প্রিপোজিশন মানেই ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন মানেই কি ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি আছে, প্রিপোজিশন, এর মানে উত্তর কি হবে বলো তো, উত্তর কি হবে বলো, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে প্রিপোজিশন মানে ভার্বের একের সাথে আইএনজি, অর্থাৎ তুমি এখানে আইএনজি বসাই দিলে উত্তরটা রাইট হবে, ক্লিয়ার। তাহলে এটা আমাদের 4 মানে ডি নাম্বারের উত্তর গেল। ডি নাম্বারের পরে আমরা চলে যাব ই নাম্বার, সেম সিস্টেম, গ্যাপের আগে তাকাবো। সো গ্যাপের আগে কে আছে, ক্যান আছে। ক্যান কি, দেখো ডি নাম্বার, ক্যান কে বলা হচ্ছে একটা মডাল ভার্ব, কি ভার্ব, মডাল ভার্ব। সো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা মডাল ভার্ব পাই, কি পাই, মডাল ভার্ব পাই, তাহলে কি বসাইতে হবে, ভার্বের 1 নাম্বার বসাইতে হবে। মডাল ভার্ব যেখানে ভার্বের 1 নাম্বার সেখানে, মডাল ভার্ব যেখানে ভার্বের 1 নাম্বার সেখানে। তাহলে এখানে যেহেতু মডাল ভার্ব আছে, তাহলে এখানে ক্যান আছে, কুড আছে, শ্যাল আছে, শুড আছে, যে লিস্টটা আমরা দিছিলাম, এই মডাল ভার্ব গুলো যদি কোথাও দেখতে পাও, তাহলে ভার্বের 1 নাম্বার বসাই দিলে উত্তরটা রাইট হবে, ঠিক আছে। তাহলে মডাল ভার্ব থাকলে ভার্বের কয় নাম্বার বসাইতে হবে, 1 নাম্বার বসাইতে হবে, তাহলেই কি হয়ে যাবে, তাহলে আমাদের উত্তরটা রাইট হয়ে যাবে। এই দুইটা বুঝছো। তাহলে ডি নাম্বার কি শিখলাম, যেখানে আমরা প্রিপোজিশন দেখব, কোন সেন্টেন্সের যেখানেই প্রিপোজিশন দেখব, সেখানেই ভার্বের একের সাথে আমরা আইএনজি বসাবো, ক্লিয়ারলি বসাই দিব, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, প্রিপোজিশন মানেই ভার্বের একের সাথে আইএনজি, প্রিপোজিশন মানেই ভার্বের একের সাথে আইএনজি। আর যেখানে মডেল ভার্ব থাকবে, এর মানেই যেইটা গ্যাপের মধ্যে থাকবে ওইটাই উত্তর হবে, মানে ভার্বের 1 নাম্বার হবে, ঠিক আছে, ভার্বের 1 নাম্বার হবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এরপরে ডি নাম্বার তো শেষ করলাম, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী আরেকটা স্টেশন, এফ নাম্বার। এফ আর হচ্ছে জি, এখন আমরা এটা শিখবো, এফ আর জি শিখবো। সো এফ আর জি এর মধ্যে আমরা কি শিখবো, খেয়াল করো। এফ নাম্বারের মধ্যে কি আছে, গ্যাপের আগে তাকাবো, গ্যাপের আগে স্টুডেন্টস আছে, কম নাকি বেশি বলো তো, স্টুডেন্ট, এফ নাম্বার স্টুডেন্ট। সাবজেক্ট কম নাকি বেশি বলো তো, সাবজেক্ট বেশি, সাবজেক্ট যদি বেশি হয় তাহলে কি হবে, ভার্বের 1 হয়, তাহলে উত্তর কি হবে তুমি বলো। তাহলে এখানে কি হবে, এফ সাবজেক্ট বেশি আছে, তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। সো এরপরে আবার দেখো, এটাও কি গ্যাপ, গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে হচ্ছে টিচার্স আছে, টিচার্স কি এস কম নাকি বেশি, দুইটাই কি, সেটাই হচ্ছে সাবজেক্ট বেশি। যদি সাবজেক্ট বেশি হয় কি হবে উত্তর বলো তো, কি হবে উত্তর বলো, কি হবে বলো, বেশি, বেশি থাকলে উত্তর কি হবে, উত্তর সেম হবে, ঠিক আছে, উত্তর সেম হবে। সো এই যে শর্টকাট টেকনিক গুলো তোমাদেরকে পড়াচ্ছি, সবগুলোই কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে, এমন না যে আমাদের বইয়ের মধ্যে নাই, যারা নিছো তারা জানো। সো যাদের প্রয়োজন আছে তোমরা অর্ডার করতে পারো। তোমরা হয়তো আবার অনেকে বলবা যে আপনি স্যার ক্লাসে আসলেই বারবার খালি অর্ডার করতে বলেন, অর্ডার করতে বলেন। আরে ভাই, আমি তোমার ভালো চাই, এই জন্য অর্ডার করতে বলি, ঠিক আছে। কারণ নাহলে তুমি আমাকে বলবা যে স্যার আপনাদের বই ছিল কিন্তু আপনি আমাদেরকে বলেন নাই, আপনারা আপনাদেরকে বলেন নাই, তাহলে হইলো, তোমরা তো কারো না কারো বই পড়বাই, তাই না। সো যেই স্যারদের বই পড়বা তাদের ক্লাসটাও যদি করতে পারো তাহলে ভালো হয় না, তাহলে বুঝছো। আচ্ছা, এটা বোঝা গেল। এরপরে আমরা চলে যাব এইচ নাম্বারে। সো এইচ নাম্বারে খেয়াল করি, দেখো এইচ নাম্বারে একটা কাহিনী আছে, সেটা কি, সেটা এখানে একটা কানেক্টর আছে, এই অ্যাজ দ, আমরা ছোটকালে পড়ছি বা এখনো পড়ি, অ্যাজ দ পড়ছি, অ্যাজ ইফ পড়ছি, পড়ছি না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ থাকে,
কি থাকে, অ্যাজ দো থাকে। যদি এর আগের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, তাই না? আর এর আগের সেন্টেন্সটা যদি হয় পাস্ট ইনডিফিনিটে, পরেরটা হবে পাস্ট পারফেক্টে। সো এই জিনিসটা কি জানো, যে একটা সেন্টেন্সের মধ্যে তুমি ধরো অ্যাজ ইফ বা অ্যাজ দো পাইছো, এটার বলা একটা কানেক্টর। সো এই কানেক্টরটা তুমি পাইছো, এই কানেক্টরের ব্যাপারটা কি, সো এটার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে খেয়াল করো এই সেন্টেন্সটা শুরু হয়েছে দ্য স্টুডেন্ট নাও এ ডেইজ অ্যাক্ট। অ্যাক্ট কথাটা কি, একটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম। কিভাবে প্রেজেন্ট ফর্ম হলো, দেখো এখানে স্টুডেন্টের আগে একটা এস আছে, স্টুডেন্টস মানে বেশি, বেশি থাকলে ভার্বের এক নাম্বার হয়, আর একটা হচ্ছে ভার্বের এক নাম্বার, তাহলে এটা কোনটায় আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে উত্তর কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের উত্তর কি হবে, নো। এই নো এর কি হবে, নিউ। নো এর উত্তর কি হবে, নিউ। নিউ দিলেই কি হবে, উত্তরটা রাইট হয়ে যাবে। আমার এখানে তো কোনো নেট প্রবলেম দেখি না, তোমাদের কেন নেট প্রবলেম হয় এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। আর বেশি না, আর মাত্র দুইটা শেষ করলে হয়ে যাবে, এটা ক্লিয়ার। তাহলে অ্যাজ দো আর অ্যাজ ইভ এর কারণে হচ্ছে এখানে হয়েছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হইলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। পাস্ট পারফেক্ট হইলে হ্যাঁ নিউ হবে, ঠিক আছে। আরে এন ইউ নিউ না, ক্যান ইউ নিউ, ঠিক আছে। আরেকজনে দিয়ে দিছে এন ইউ নিউ, এন ইউ নিউ না রে বেটা, ক্যান ইউ নিউ। আচ্ছা তাহলে এই যে এটা হলো সুন্দরভাবে দেওয়া আছে, এই স্লাইডটা পেয়ে যাবা তোমরা, রাইট নাও ভার্বের যে স্লাইডটা আছে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা এখন এটা একটু খেয়াল করি আমরা, এটা হচ্ছে আই নাম্বার, খুবই ইজি, এটা বেশি কঠিন না। যদি গ্যাপের আগে নট থাকে তাহলে ভার্বের এক নাম্বার হয়, শেষ, উত্তর রাইট। নটের পরে ভার্বের এক নাম্বার ফর্ম হয়, শেষ, উত্তর রাইট। বুঝছো, নটের পরে ভার্বের এক নাম্বার ফর্ম হয়, শেষ। এটা দিলে উত্তর রাইট হবে, এখানে দুইটা উত্তর হয়, ঠিক আছে। তুমি যেটা মন চায় এটা দিতে পারবা। আরেকটা, যদি সেন্টেন্সে আমরা লেস্ট পাই, কি পাই, লেস্ট, এই কথাটা দেখতে পাই, লেস্ট, এটা যদি দেখতে পাই তাহলে শুড প্লাস ভার্বের এক নাম্বার, এটা বসাইলেই হয়ে যাবে। লেস্ট মানে শুড প্লাস ভার্বের এক নাম্বার, লেস্ট শুড প্লাস ভার্বের এক নাম্বার, বুঝছো। আই নাম্বারটা একটু বুঝাই দিই, এটার মধ্যে তোমরা হয়তো একটু গলত খাইছো। এখানে হলো দুইটা জিনিস আছে আই নাম্বারটা একটু বুঝাই দিই, হয়তো অনেকে বুঝো নাই আইনজি দেখে। দেখো এখানে হলো দুইটা জিনিস, একটা হচ্ছে যে জায়গায় তুমি নট পাওয়া গ্যাপের আগে সেখানে ভার্বের এক নাম্বার বসাই দিলেই হয়ে যাবে। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আর আছে, আর কি, আর হলো একটা ফাইনিট ভার্ব। সো ফাইনিট ভার্ব যদি থাকে এর পরে যে ভার্বটা থাকবে সেটাকে কি করতে হবে, নন ফাইনিট। সো নন ফাইনিট করার সিস্টেম কি ভাইয়া, ভার্বের সাথে আইনজি বসাতে হবে অথবা 2+V1 বসাইতে হবে, তাই না। সো আমরা কি করতে পারি, আমরা এই নটের কারণে শুধু পে দিলেও উত্তরটা রাইট হবে। আমরা যদি আর ধরি, ঠিক আছে, এটা হলো ফাইনিট ভার্ব, নন ফাইনিট বানাইতে হবে, তখন আমরা পেইং দিব, মানে ভার্বের সাথে আইনজি দিব, হয়ে যাবে। টু পে দিলেও হয়ে যাবে। সো তিনটাই উত্তর রাইট, ঠিক আছে। আগামীকালকে ইংরেজি ক্লাস আছে, সো ইংরেজি ক্লাসে আগামীকালকে সবাই জয়েন করবা ইনশাআল্লাহ। আগামী ক্লাসে ইংরেজি দেখা হবে। এবং আজকে আরেকটা কথা, সেটা হচ্ছে যারা অর্ডার করতে চাও এখনই অর্ডার করে ফেলো। প্রাইস কিন্তু 1020 টাকা, 1020 টাকা, এর কমে হবে না, এবং ডেলিভারি চার্জও লাগবে না। কেউ যদি আমাদের ইংরেজি বই নিতে চাও, শুধু ইংরেজিটা, ইংরেজি হচ্ছে 450 টাকা, ইংরেজি 450 টাকা, ঠিক আছে, ইংরেজি 450 টাকা। আগামীকালকে ক্লাস আছে। রুটিন হয়তো তুমি পাইছো কিনা জানা নাই, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গ্রুপে পোস্ট করে দিছে স্যারে, ওটা দেখলেই পেয়ে যাবা, রুটিন দিয়ে দিছে, হ্যাঁ রুটিন দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে। রুটিন হচ্ছে আগামীকালকে রাত 9টার দিকে আমার ক্লাস আছে রাইট ফ্রম ভার্বের, ঠিক আছে। ওইখানে আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব। কালকে আমার ক্লাস আছে, আবার হচ্ছে 19 তারিখে আছে, 19 তারিখে আছে আমার ক্লাস, ঠিক আছে, 19 তারিখে আছে, কালকে আর 19 তারিখ আছে আমার ক্লাস, ঠিক আছে, কালকে আর 19 তারিখে আছে, ওইটা করলে হয়ে যাবে, বুঝছো। আর একটু কমেন্টে বলো তো কারা কারা অর্ডার করতে চাও। হ্যাঁ কালকে 9টা, এবং 9টার মধ্যে সবাই পাবা, রুটিন দেওয়া আছে, সো রুটিন পেয়ে যাবা।
সো সেকেন্ড পেপার ভাই আমি তো সেকেন্ড পেপারই পড়াই, ফার্স্ট পেপার তো তোমাদের শিয়াব স্যার পড়ায় তাই না? সেকেন্ড পেপারে আমি পড়াই, ফার্স্ট পেপার তোমাদের শিয়াব স্যার পড়ায়। সবাই খুব ভালো পড়ায়, সবাই আমাদের যারা শিক্ষক আছে সবাই খুব ভালো পড়ায়, শুধু আমিই ভালো পড়াই না, আমি ভালো পড়াতে পারি না, আমার এই দিক দিয়ে যোগ্যতা খুবই কম, ভালো পড়ানোর মতো যোগ্যতা নাই আমার। বাট সবাই আমাদের যারা টিচার আছে, আমাদের আইসিটি স্যার, আমাদের ইংলিশ স্যার, আমাদের বাংলা স্যার, ওনারা মাশাআল্লাহ খুব ভালো পড়ায়। আমাদের আইসিটি স্যারের মতো তো এরকম ভালোভাবে বোঝায় এরকম কোনো শিক্ষকই পাইবে না। পরে বাংলা স্যার খুবই ভালো পড়ায়। ইংলিশ ফার্স্ট পেপারে যে স্যার আছে ওই তো লজ্জা পায় বাট খুব ভালো পড়ায়, ঠিক আছে? লজ্জা পায় বাট খুব ভালো পড়ায়। আর আমি হচ্ছে পড়াইতে পারি না, খুবই দুর্বল পড়ানোর দিক দিয়ে, পারি না। তাহলে তোমরা কম্বো বইগুলো নিতে পারো, তিনটা সাবজেক্ট আছে, তিনটা সাবজেক্টের মধ্যে হচ্ছে আমি দেখাচ্ছি তিনটা সাবজেক্ট কি কি, তিনটা সাবজেক্ট কি কি আমি দেখাই দিচ্ছি। যারা অর্ডার করতে চাও 10 শেষবারের মতো দেখাই দিচ্ছি তিনটা বই কি কি। তোমরা হয়তো অনেকে গ্রুপে ঘুরছো, দেখছো যে সবাই নেওয়ার পরে পোস্ট করছে। সো এইটা হচ্ছে এই তিনটা বই, এটা হলো তিনটা বই। সো এই তিনটা বই হচ্ছে আমরা 1020 টাকায় দিচ্ছি। এক নাম্বার ইংরেজি ডোজ, এই বইটা পাবা। দুই নাম্বার হচ্ছে সাহিত্যিক ফর্মুলা, এই বইটা পাবা, স্টক আউট হয়ে গেছিল আবার স্টক করা হয়েছে, এবং বাংলা দ্বিতীয় পত্র, সো এটা পাবা, ঠিক আছে? সো এই তিনটা বই, এই তিনটা বইয়ের মোট প্রাইস হচ্ছে 1280 টাকা। কত টাকা? 1280 টাকা প্লাস ডেলিভারি চার্জ, ঠিক আছে? বাট তোমরা যেহেতু আমাদের স্টুডেন্ট, সেই জন্য তোমাদের জন্য আমরা প্রাইস দিছি মাত্র কত, ঠিক আছে? এই জন্য আমরা প্রাইস দিছি মাত্র 1020 টাকা। এটা অফার প্রাইস, এটা সব সময়ের জন্য না, এটা আজকে রাত 10টা 30-এর মধ্যে যারা যারা নক করবে আমাদের তাদেরকেই দিব ইনশাল্লাহ, এছাড়া আর কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে? এছাড়া আর কাউকে আমরা দিব না। তোমরা হয়তো মনে করো যে স্যাররা খালি বই সাজেস্ট করে, এর মানে খালি টাকার ধান্দা। আসলে টাকার ধান্দা করলে আমরা 310 টাকা দিয়ে পড়াইতাম না, বুঝছো? টাকার ধান্দা আমাদের মধ্যে নাই। তো সবাই যারা আছো নিলে নিতে পারো, ভালো হবে, ঠিক আছে? সো মেসেজ করো, এখনই মেসেজ করে দাও আমাদের হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ অর্ডার করে ফেলো, নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে চলে যাবে। সো আশা করি তোমাদের অবশ্যই লাভ হবে। কারো যদি বইগুলো নেওয়ার পর লাভ না হয় আমারে বলবা, তাহলে টাকাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? যদি লাভ না হয়, যে বলবা যে স্যার বই নিছি বাট আমার কোনো লাভ হয় নাই, এটা যদি কেউ প্রমাণ করতে পারো তাহলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? একজন বলছে যে বাংলা ইংরেজি আইসিটি, তাই আমাদের ইংরেজি প্রথম পত্রটা নাই, দ্বিতীয় পত্রটা আছে। যারা এটি অর্ডার করতে চাও, এখন তিনটা আছে বই, এই তিনটা অর্ডার করতে চাও অর্ডার করতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার।